আমরা একটা জেনেরিক কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমকে এবং সংবাদপত্রকে আপনার এখন স্বাধীন মনে হয় কিনা? সংবাদ মাধ্যমের মধ্যে কাজ করতে বাংলাদেশের সাংবাদিকদের অসুবিধা হচ্ছে বা কোনো প্রেফারেন্সকে ভয় পেতে হচ্ছে, যদি আমি ভয় শব্দটা ব্যবহার করি, বা আতঙ্কিত থাকতে হচ্ছে বা কাউকে বেশি খুশি করতে হচ্ছে, এরকমটা মনে হয় কিনা? আমি তুলনা করতে চাই না যে গত 15 বছরে আমরা কেমন ছিলাম, গত 15 বছরে আমরা খুবই খারাপ ছিলাম, এখন আমরা কেমন আছি সেটা যদি আমরা একটু বলি। খালেদ ভাই, আপনাকে ধন্যবাদ। জেসিন, ধন্যবাদ। এখানে একসাথে আমরা এসেছি। আসলে বাংলাদেশের গণমাধ্যমের সংবাদ স্বাধীনতা, গণমাধ্যমের কাজ, সাংবাদিকরা কিভাবে কাজ করছেন, তাদের উপরে কোনো রকমের খড়গহস্ত, কোনো রকমের কন্ট্রোল আছে কিনা, এই জিনিসগুলোকে আমাদেরকে অনেকভাবে ভাগ করতে হবে আর কি। এখানে তো একটা হচ্ছে সরকার পক্ষের একটা চাপ থাকে, মালিক পক্ষের একটা চাপ থাকে, বর্তমানের যে ক্ষেত্র সেখানে বিভিন্ন পার্টি ইনভলভ আছেন, তাদেরকে সেইগুলা থেকেও আপনার চাপের সম্মুখীন হতে হয়। সুতরাং আপনি যে বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীন আছে অথবা মুক্ত আছে, গণমাধ্যম মুক্ত আছে, এটা আসলে মনে করার কোনো সুযোগ নাই আর কি। আপনি দেখবেন যে আগস্ট থেকে এখন পর্যন্ত অনেক রকমের সংবাদ বাংলাদেশের গণমাধ্যমে এসেছে, বিশেষ করে বিশেষ কিছু পত্রিকা যেগুলো বিশেষ কিছু শিল্পগোষ্ঠী ওন করে থাকে, তারা এমন চটকদার সব কার্যক্রম করেন যা সাংবাদিকতার মানদণ্ডে আমার মনে হয় না যে কোনোভাবেই উত্তীর্ণ হয় আর কি। আর এছাড়া এই সংবাদপত্রের যেই মিডিয়া হাউসগুলো আছে, এর মধ্যে কিছু তো আপনি এস্টাবলিশ করা হয়েছে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। আপনি দেখবেন যে কিছু চ্যানেল আছে, কিছু খবরের কাগজ আছে যাদের নেপথ্যের ব্যক্তিরা অত্যন্ত বিতর্কিত, এবং এদের কাজ হচ্ছে এক পক্ষ হয়ে আরেক পক্ষকে আক্রমণ করা, ওই পক্ষ এসে আবার এই পক্ষকে আক্রমণ করে। কেউ কেউ আবার কখনো সরকারের সহযোগী হয়ে ওঠে, কেউ যখন দেখে যে সরকার তাদের কথা শুনছে না তখন গিয়ে আবার তারা সরকারকে আক্রমণ করে। এটা আসলে বেশ জটিল এবং বেশ আমার কাছে মনে হয় যে দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি ডার্টি। বেশ নোংরা একটা এনভায়রনমেন্ট এখানে বিরাজ করছে। মানে আপনি আসলে কম কথাতেও সবগুলো বিষয়ই আপনি মোটামুটি এনেছেন, কিন্তু একটু সহজ করে, মানে কোয়ান্টিফাই করে যদি আমি এখন বলি যে আপনি যদি সংবাদপত্রের স্বাধীনতার সর্বোচ্চ মান যদি হয় 100, এই মুহূর্তে এই সরকার আসার পরে বা 5 আগস্টে শেখ হাসিনা যাওয়ার পরে আপনি এই সংবাদপত্রের স্বাধীনতার মানদণ্ডে এটাকে কত নম্বর দিতে চাইবেন? সংবাদ স্বাধীনতার মানদণ্ডে আসলে এটা খুব টাফ, কারণ আসলে কয়েকটা নিউজ পেপার আছে দ্যাট উই হ্যাভ টু টেল যে তারা এখনো কাজ করে যাচ্ছে, 2 থেকে 3টার মতো, সর্বোচ্চ 3টার মতো হয়তো আপনার সংবাদ মাধ্যম আছে, চেষ্টা করছে এখনো সঠিক তথ্যটা দেওয়ার জন্য। এবং তাদের স্বাধীনতা আমি বলবো যে কোনো ক্ষেত্রেই 140-এর বেশি নাই। হাসিনার সময় হয়তো যেটা 25 ছিল সেটা এখন 40 হয়েছে। আর অন্য যারা আছে ধরেন আপনার, ওদের তো আসলে ধরেন স্বাধীনতা ডিপেন্ড করে তাদের মালিক যারা, ওদের মর্জির উপরে। তো ওইটা নিয়ে আসলে মন্তব্য করার কিছু নাই আর কি। ওকে, আমরা আবার আসবো আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন নিয়ে। আমরা একটু কাজী জেসিন থেকে এই ব্যাপারটা একটু জানতে চাই যে বাংলাদেশের গণমাধ্যম বা সংবাদপত্রকে আপনি আসলে কিভাবে দেখছেন এই পর্যায়ে এসে। ধন্যবাদ স্যারকেও ধন্যবাদ। এই বিষয়টা যে আমরা কথা বলতে পারছি, এটা আমি সাধুবাদ জানাই একটা উদ্যোগ নেওয়ার জন্য। আসলে আপনি বলেছেন যে আগের কথা বাদ এখন আমরা কেমন আছি সেটাকে জাজ করার জন্য। আগের কথা বাদ দিয়ে আপনি আজকের অবস্থা জাজ করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। একটা ভেঙে যাওয়া বাসায় আপনি কেমন করে সাজিয়েছেন, ভুলে যান ভেঙে গেছেন কিনা, এই কথাটা আপনি বলতে পারবেন না। আগে কি মিডিয়া ছিল, গণমাধ্যম ছিল কিনা, সেই প্রশ্নটার উত্তর আমাদের দেখতে হবে। বিগত 15 বছরে যা হয়েছে সেটা কি সাংবাদিকতা হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে। বিরল বিকল্প বাদ গত 15 বছর যা হয়েছে সেটা তো আমরা দেখেছি। এখন অনেকে বলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বলতে চায় না, বলে মাফিয়া হাসিনার পতন হয়েছে। তো মাফিয়া আওয়ামী লীগ বা মাফিয়া হাসিনা যে শাসন 15 বছর করেছে, এই শাসনটা যে করতে পেরেছে, এই জায়গাটায় তাদেরকে এনাবেল করেছে কারা? তারা কিন্তু আপনার এই মিডিয়াই
তাদেরকে সহযোগিতা করেছে 15 বছর শাসন করার জন্য। আমরা তো গণমাধ্যমকে বলি ফোর্থ স্তম্ভ, চতুর্থ স্তম্ভ। সেই জায়গা থেকে গণমাধ্যম হচ্ছে দর্পণ, একটা রাষ্ট্র কেমন চলছে, সরকার কেমন করছে সেটা দেখার দর্পণ হচ্ছে গণমাধ্যম। সেই গণমাধ্যম সেই দর্পণ দেখায় নাই, দেখিয়েছে মানবতার মা শেখ হাসিনাকে, দেখিয়েছে যে কাঁদো বাঙালি কাঁদো, বাঙালির চোখে পানি নাই, কিন্তু ফোর্স করেছে মিডিয়াতেও সারা মাস যদি শোক করে যে কাঁদো বাঙালি কাঁদো, অথচ তারা কখনই গুম খুনের কথা তুলে ধরে নাই। এই যে আড়াল করা, এই আড়াল করার মধ্য দিয়ে মাফিয়াতন্ত্র কায়েমে একরকম সহযোগিতা করেছে এই গণমাধ্যম। সুতরাং আপনি কোনোভাবেই 15 বছরের এই সময়কে বাদ দিয়ে আপনাকে এখন জাজ করা পসিবল না। 15 বছরে যা হয়েছে সেটা সাংবাদিকতা ছিল না, 15 বছর যা ছিল সেটা মিডিয়া ছিল না। এখন যা হচ্ছে ভঙ্গুর একটা রাষ্ট্র, সম্পূর্ণ ধসে পড়া একটা রাষ্ট্র নতুন করে বিনির্মাণ করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা আমরা ঠিকভাবে নিতে পারছি কিনা, সরকারের উদ্যোগ কি আমরা সাংবাদিকরা সেটা করতে পারছি কিনা, সেই জায়গাটায় যদি আমরা কথা বলি তখন মনে হয় কথা বলাটা সহজ হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি, কিন্তু অনেক শস্যের মধ্যে ভূত যেহেতু রয়ে গেছে, কারণ আপনি এখানে বীজটা বপন যা হয়ে গেছে, সেই বীজের যে বপন আছে, যে বীজটা বপন আছে সেই বীজেরই চারা তো থাকবে। তো সেরকম একটা অবস্থা আছে। আপনি এখানে ব্যবস্থার যে সিস্টেমের মধ্যে আমরা আছি, সেই সিস্টেম যদি সম্পূর্ণরূপে ভেঙে দেয়া না যায়, সেই সিস্টেম থেকে যদি বের হয়ে আসা না যায়, তাহলে আপনি নতুন করে স্বপ্নের মধ্যে থেকে বলতে পারেন না যে সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন কিনা। সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন হবে কি করে? একটি ঘরের কি আপনার শুধুমাত্র পর্দাটা বদলালে হয়ে যাবে? একটি ঘরের কি শুধু দুয়ারের রংটা বদলালে হয়ে যাবে যে সেই ঘরটা অন্যরকম হয়ে গেল? তা তো না। আপনার ফাংশন করছে কারা, কিভাবে, সেখানে তো কোনো পরিবর্তন আসে নাই। সুতরাং আমরা যদি বলি যে অনেক কিছু পরিবর্তন আমরা আশা করছি, সেটাতে ইউটোপিয়ান চিন্তা হবে বলে আমার কাছে মনে হয়। জেসিন, আপনাকে ধন্যবাদ। আমি আপনার প্রসঙ্গে আসার আগে আমি একজন দর্শকের মন্তব্য একটু পড়তে চাই। আশরাফুল করিম খান তিনি মন্তব্য করেছেন, অসংখ্যবার একই মন্তব্য তিনি করছেন, সেজন্য তার মন্তব্যটি চোখে পড়ছে। খালেদ ভাই, আপনি যেই টোনে এনসিপির নেতাদের সঙ্গে কথা বলেন, সেই টোনে কি এই দুইজন অতিথির সঙ্গে কথা বলতে পারবেন? আছে সেই হেডম? ঠিক আছে, মানে না, সেটা আমি পারবো না, কারণ হচ্ছে যে মানে দুইজন অতিথি বা দুই ধরনের অতিথি দুই রকম। আমি এবার একটু প্রসঙ্গে আসি যে আপনার জন্য আমার স্পেসিফিক প্রশ্নটা যেটা ছিল সেইটাও আসলে এরকমই একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এই যে যারা স্বৈরাচার ছিল, যারা ফেসিস্ট ছিল, তাদেরকে আসলে এনাবল করেছে কারা, মিডিয়া সহযোগিতা করে, মিডিয়া তাদেরকে সরকার কি করেছে সেইটা তারা আসলে দেখায় নাই, দর্পণ হিসাবে তাদের যে কাজ করা দরকার ছিল সেটা তারা করে নাই। কিন্তু মুশকিল হয়েছে তথ্য প্রযুক্তির যুগে আমরা কিন্তু মিডিয়া যে এটা করে নাই, মিডিয়া যে এটা এরকম ফেল করে গেছে, সেই জন্য বাংলাদেশের জনগণ, পাঠক, অডিয়েন্সও মিলিয়ে মিডিয়াকে কিন্তু সাংঘাতিক রকমের হলুদ কার্ড, লাল কার্ড দেখিয়ে গেছে। এবং মিডিয়া কিন্তু বাংলাদেশে ইরেলেভেন্ট একটা জিনিসে পরিণত হয়েছিল শেখ হাসিনার সময়ে। কেউ বাংলাদেশে গণমাধ্যমকে সেই অর্থে আর বিশ্বাস করতে পারে নাই। আমরা বাংলাদেশের মিডিয়াতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন করা থেকে শুরু করে যা কিছু ছাপা হয়েছে তা নিয়ে হাসাহাসি করতে দেখেছি, ফান করতে দেখেছি, ট্রোল করতে দেখেছি, বিশ্বাস করতে খুব কম লোককেই দেখেছি। বাংলাদেশের মিডিয়া জুলাই আগস্ট মাসেও চরমভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করে গেলেও তার প্রতি বাংলাদেশের মানুষ আস্থা রাখে না। কিন্তু প্রবলেম হচ্ছে মিডিয়ার এই পরিবর্তনটা, মিডিয়া যা দেখানো দরকার তাদের দেখাবে, তা প্রকাশ করবে, সেই সাহসটা অর্জন করবে, তার জন্যই পুরো বিপ্লবটা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে সেই বিপ্লবটা সফল হয়েছে কিনা, আমরা যা দেখাতে চাই, যাদের প্রশ্ন করতে চাই সেটা আমরা করতে পারছি কিনা, সেটা ছিল আমার প্রশ্ন। আপনার জন্য স্পেসিফিক প্রশ্ন যে অনেকেই এরকম বলে থাকেন, আমি একদম স্পেসিফিক নাম ধরে বলি, মোসাফ ফিরোজ, যিনি আওয়ামী লীগ আমলে যে অল্প কয়েকজন তার প্রাইভেট চ্যানেল থেকে অনেক বেশি সমালোচনা করেছেন তাদের মধ্যে থেকে অন্যতম। তিনিও বলেছেন যে টকশোগুলিতে এখন ভিন্ন মতের লোক থাকে না, একই মতের লোক থাকেন। আওয়ামী লীগ আমলেও ভিন্ন মতের গেস্টরা আলোচনা করতে পারতেন, যেটা এখন পারছেন না। সাংবাদিক মোসাফ ফিরোজ নিজের প্রশ্নের উত্তর নিজে দিয়ে বলছেন, মানে তিনি কয়েকজনের কথা বলেছেন তাদেরকে কেন ডাকা হয় না। টিভি চ্যানেল মালিকেরা মবের ভয়ে সেলফ সেন্সরশিপের মধ্যে আছে। আওয়ামী লীগ আমলে যেটুকু স্বাধীনতা ছিল তাও এখন নেই। কাজী হোসেন, আপনি যদি একটু মন্তব্য করতেন, আমরা জুলকারনাইন স্যারের কাছেও একটা অন্য প্রশ্ন নিয়ে যাবো, এটা নিয়ে জি। নিশ্চয়ই। আচ্ছা, আমি এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আপনার কথাটা বলি আগে, যে আপনি যে মন্তব্যটি করেছেন যে মানুষ মিডিয়া ইররেলেভেন্ট হয়ে গিয়েছিল মানুষের কাছে।
যেটা হয় আপনি বোধহয় জানেন যে ব্যান্ড ওয়াগন এফেক্ট সম্পর্কে, রাইট? যে যখন ফ্যাসিস্টরা থাকে তখন কিন্তু তার বয়ান ক্রিয়েট করার জন্য মিডিয়াকে ব্যবহার করে আপনার মুজিবকে এমন ভাবে পীর বানানো হয়েছিল যে এই বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে একটি মন্তব্য করতে পারেনি। একটি ভয়ের সংস্কৃতি হয়েছিল এবং যার পরিণতি হচ্ছে এতগুলো মানুষ, হাজার মানুষ, আমি স্পেসিফিক সংখ্যায় যাচ্ছি না, এতগুলো মানুষ প্রাণ দিতে হয়েছে তাদের জন্য। এটা দায় মিডিয়ার থাকবে, মিডিয়া রিলেভেন্ট হয়ে গেলেও মিডিয়ার দায় মিডিয়াকে নিতে হবে। এই কাজটি মিডিয়ার জন্য হয়েছে, কারণ তারা যদি এর আগে তুলে আনতো যে কি হয়েছে, যে কাজটা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন স্যার করেছে, তার জীবনে ঝুঁকি নিয়ে যে কাজটি করেছে, সেখানে বাংলাদেশে বসে কিন্তু সেরকম কাজ আমরা প্রতিনিয়ত হতে দেখিনি। এটা একটা ডকুমেন্টারি অনেক পাওয়ারফুল হতে পারে, কিন্তু এর আগের ঘটে যাওয়া আরো অনেক ঘটনা তুলে আনলে ব্যাপারটা আরো অনেক আগে ঘটতে পারতো, হাসিনার পতন আরো আগে ঘটতে পারতো। এ গেল আমার মিডিয়া নিয়ে মন্তব্য। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে নিরপেক্ষতার জায়গা থেকে, আমি যখন আমার কাজ করি আমি চেষ্টা করি এখন যারা স্টেক হোল্ডার্স আছেন তাদেরকে ইনভাইট করতে। আমাদের অনেক সমস্যাই হয়, আপনি নিজে হোস্ট করছেন একটা অনুষ্ঠান, নিজে পরিচালনা করছেন, আপনি জানেন যে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়, অনেকের সাথে বসতে চায় না, এই ধরনের প্রবলেম থাকে। তারপর আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি যতটুকু চেষ্টা করছি সেটা আমি সৎভাবেই চেষ্টা করছি সবার পার্টিসিপেশন রাখার জন্য। আমাকে শোনা এরকম মন্তব্য শুনতে হয় যে আমি আমার প্রোগ্রামে শুধু কেন এত এনসিপির নেতাদেরকে কেন ডাকি, তারা তো ছাত্র, তারা তো অল্প বয়স, তাদের সাথে অনেকে বসতে চায় না, আপনি কেন ডাকেন? আমার শুনতে হয় এরকম মন্তব্য। আমার এরকম মন্তব্য শুনতে হয় যে আমি অনেক জামাতে নেতাদের ডাকি, কিন্তু আমি তাদেরকে ডাকি এজন্যই যে গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার্স, আমি মনে করি তাদের ভয়েস, তাদের ইনক্লুসিভনেস আমাদের মেনটেন করা, ম্যানেজ করা দরকার, যে কোনো ভাবেই হোক আমাদের আলোচনার মধ্যে। এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন আওয়ামী লীগের একজন নেতাকে আমি ডাকি না, সেটা যদি হয় আমার নিরপেক্ষতার লিটমাস টেস্ট, তাহলে আমি বলবো যে দুঃখিত, আমি আওয়ামী লীগের কোনো নেতা, অ্যাজ লং অ্যাজ আমি যতদিন পর্যন্ত তারা ক্ষমা না চাইছে তাদের অপকর্মের জন্য এবং জনমানুষ তাদেরকে গ্রহণ না করছে, আমি কেউ না তাদের ভয়েস মানুষকে শোনানোর জন্য। আমি এই দায়িত্ব নেব না এবং আমি দায়িত্ব নিতে আগ্রহীও না। যে অপরাধ করেছে তারা করেছে, সে অপরাধের জন্য তাদেরকে সরি বলতে হবে, মাফ চাইতে হবে। মানুষ যদি মাফ করে তখন ডেফিনেটলি তারা আসবে মানুষের জন্য ভবিষ্যতে কি করতে চায় সে কথাটা বলতে।